যে কারণে 1975 সালে 15ই আগস্ট একটি দুঃখজনক ঘটনা সংঘটিত হয়, আমরা সকল হত্যাকাণ্ডের নিন্দা করি। কিন্তু সেটা ইতিহাসবিদরা বিশ্লেষণ করেছিলেন, যেখানে গণতন্ত্রের উত্তরণের সকল দরজা বন্ধ থাকে, সেখানে অগণতান্ত্রিক প্রক্রিয়া কোনো না কোনো সময় উন্মুক্ত হতে বাধ্য হয়। ঠিক আওয়ামী বাকশালী সরকার তখন সেই অবস্থার সৃষ্টি করেছিল বাংলাদেশে, যেটা শেখ হাসিনা কলা কৌশলের মধ্য দিয়ে সাংবিধানিকভাবে এমন একটা প্রক্রিয়া রচনা করেছিলেন যাতে করে ভোটের মাধ্যমে কোনোদিন আর ক্ষমতার পরিবর্তন না হয়। তো সুতরাং ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়নি, একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে ভোটের সেই অধিকারকে ফিরিয়ে নিয়ে এসেছে বাংলাদেশের জনগণ। এই গণ অভ্যুত্থান একটি প্রক্রিয়া, এটা জনগণের অভিপ্রায় প্রকাশের একটি মাধ্যম। মুক্তিযুদ্ধ স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার আদায়ের আরেকটি মাধ্যম। একটি জাতির স্বাধীনতা যখন ইউনাইটেড নেশনসের চার্টার অনুসারে জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণ অধিকার, সেলফ ডিটারমিনেশন অব দি নেশনস, যেটা রিকগনাইজড ওয়ে, সেই হিসাবে জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য স্বাধীনতা ঘোষণার অধিকার আছে, এবং সেই স্বাধীনতা কোথাও রক্তাক্ত ভাবে অর্জিত হয়। আমাদের দেশে তাই হয়েছে। এই 7ই নভেম্বর বাংলাদেশে এমন একটি শিক্ষা আমাদেরকে দেয়, যখনই প্রয়োজন হবে বাংলাদেশের মানুষ, সিপাহী জনতা, সকল শ্রেণী পেশার আপামর জনসাধারণ বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ সৃষ্টি করবে, এবং সেই প্রতিরোধের মাধ্যমে তারা তাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে রক্ষা করবে। যদি বাংলাদেশে 7ই নভেম্বর সংগঠিত না হতো, তাহলে বাংলাদেশের কি হতো? এটা একটা ঐতিহাসিক প্রশ্ন। বাংলাদেশের তৎকালীন সময়ে সাংবিধানিকভাবে মাত্র 13 মিনিটের মাথায় একটি অভ্যুত্থান সৃষ্টি হয়, সাংবিধানিক অভ্যুত্থান সংগঠিত হয়, যার নেতৃত্বে ছিলেন তৎকালীন স্বঘোষিত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। আমি স্বঘোষিত এই জন্যই বললাম, বাকশালের যে সংশোধনী, তার মধ্যে তিনি নিজেকে নিজে রাষ্ট্রপতি ঘোষণা করলেন। বললেন যে মুহূর্ত থেকে তিনি শপথ নেবেন, সেই আইন পাশের পরবর্তী সময়ে তিনি রাষ্ট্রপতি হিসেবে গণ্য হবেন, অ্যাজ ইফ এই সংবিধানের বিধান অনুসারে তিনি নির্বাচিত হয়েছেন। যারা পড়াশোনা করে তাদেরকে বলবো 4th সংশোধনী পড়ে দেখব। ওইখানে রাষ্ট্রপতির বিধান, মানে প্রধানমন্ত্রীর তো শাসন, মানে সংসদীয় পদ্ধতির পরিবর্তে যে রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রবর্তন করা হলো, তাতেও লেখা ছিল যে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। অথচ তিনি সেই সংবিধান সংশোধনের পরে সরাসরি তো নির্বাচিত হন নাই। ইতিহাসবিদরা সেটা বিশ্লেষণ করবেন। ঘোষণা দিয়ে নিজেকে নির্বাচিত ঘোষণা করলেন, তবে কত দিনের জন্য ঘোষণা করলেন সেটা ওখানে বলা নাই। সংবিধান সংশোধনীতে বলা ছিল 5 বছর টাইম, মানে মেয়াদ নির্ধারিত রাষ্ট্রপতির জন্য, সেই জন্য আমরা ধরে নিতে পারি 5 বছর। এবং একই সংসদে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন বর্তমান পার্লামেন্ট আরো একবার নির্বাচিত হইয়াছে বলিয়া ধরিয়া নেওয়া হইবে, মানে আরো 5 বছর। তখন এই স্বঘোষিত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান আরো কিছু বিধান সেখানে সংযোজিত করলেন। বললেন এই দেশের সবাইকে একটি মাত্র দল করতে হবে, সবাইকে এই দলে যোগদান করতে হবে, রাষ্ট্রপতি থেকে শুরু করে তোর্ষ সরকারি কর্মচারী পর্যন্ত সবাইকে। হলো তাই, এবং বাকশালের সদস্য না হলে কেউ সংসদ সদস্য হিসেবে বিবেচিত হবে না।
3 জন মাত্র সংসদ সদস্য ওয়াক আউট করলেন। এটা ইতিহাস, এগুলো বিশ্লেষণ করা দরকার। আর কি ছিল সেই সংবিধানে, সংশোধিত সংবিধানে? ছিল বাংলাদেশে মাত্র 4টি পত্রিকা থাকবে, কোনো গণমাধ্যম থাকবে না। আর কি ছিল? বিচার বিভাগের প্রধান বিচারপতি থেকে শুরু করে সবাই প্রশাসন মানে শাসন বিভাগের অন্তর্ভুক্ত অধীনস্থ হলো। রাষ্ট্রপতি চাইলে যে কাউকে অসদাচরণ এবং ইত্যাদির অভিযোগে যে কোনো সময় বরখাস্ত করতে পারবেন। অর্থাৎ সম্পূর্ণ বিচার বিভাগকে শাসন বিভাগের, এক্সিকিউটিভের, অন্য কথায় রাষ্ট্রপতির অধীনস্থ করা হলো। সেই সাংবিধানিকতায় যে বাস্তবতাগুলো আরো ফুটে উঠছিল, যে আমরা জানি প্রশাসনের সর্বস্তরে নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, সেই বিধানটা ছিল সম্ভবত সংবিধানের তৎকালীন 11 অনুচ্ছেদে হবে। বিলুপ্ত করে দেয়া হলো যে কোনো নির্বাচিত প্রতিনিধি থাকবে না প্রশাসনের কোন স্তরে। এটা হলো আওয়ামী গণতন্ত্রের নমুনা, যেটা বিগত সময়ে শেখ হাসিনা একটি বুটের প্রহসনের মধ্য দিয়ে সবসময় করে থাকতেন। কারণ তারা কখনো নির্বাচিত ধারণার সাথে, জনপ্রতিনিধিদের সাথে মানসিকভাবে কখনো একমত ছিলেন না। আমি এই জন্যই প্রায় সময় বলি যে আওয়ামী লীগের জন্ম থেকে শেষ পর্যন্ত তাদের রক্তে, চেতনায়, ডিএনএতে গণতন্ত্রের বীজ নাই। সেটা শেখ মুজিবুর রহমান নিজে প্রমাণ করে গিয়েছেন, তার কন্যা তো আরো শক্তভাবে প্রমাণ করে গিয়েছেন। পরিণতি যা হওয়ার তাই। যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনের কোনো অধিকার থাকে না, বন্ধ করে দেওয়া হয়, সেখানেও গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো উৎসাহিত হয়। সেটা দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশে। তবে একটা চমৎকার তথ্য সবাই যারা ইতিহাস চর্চা করে তাদের জন্য বলি, শেখ মুজিবুর রহমান নিজে নিজে স্বঘোষিত রাষ্ট্রপতি ঘোষণা দিয়েই ক্ষান্ত থাকেননি। যে 15 আগস্টে যে রক্তাক্ত একটি ঘটনা সংঘটিত হলো, তিনি নিহত হলেন, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল সকালবেলা। সেখানে ছাত্রলীগ তার সমর্থিত তারা একটা সুপরিকল্পিত ঘোষণার জন্য প্রস্তুত ছিলেন, যেটা হয়তো শেখ মুজিবুর রহমানের সাথে আগেই আলোচনা করে নিয়েছেন। তারা দাবি করবেন যে তারা শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি দেখতে চায় সারা জীবনের জন্য, যতদিন জীবিত থাকবেন। তা আল্লাহ তাআলা মঞ্জুর করেননি। সেদিন সকালবেলা যদি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারতেন, ছাত্রদের দাবির মুখে বলতো যে আচ্ছা ঠিক আছে, তোরা দাবি করেছিস, আমি মেনে নিলাম, এইভাবে রাষ্ট্র পরিচালিত হতো। যাই হোক, এটাও একটি ইতিহাস। আমি এই জন্যই বললাম, আজকে যারা এখানে ছাত্র বন্ধুরা উপস্থিত আছে, যারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, আমরা তো পাসিং আউট, তোমাদের হাতেই রাষ্ট্র পরিচালিত হবে, এখান থেকে নেতৃত্ব উঠে আসতে হবে। তাদের এই সমস্ত জিনিসগুলো জানার দরকার এবং স্টাডি করার দরকার। তো সুতরাং বিলুপ্ত গণতান্ত্রিক পরিবেশ থেকে যে মুক্তির সূচনা, সেটা শুরু হয়েছিল 7ই নভেম্বরের হাত ধরে। সেই জন্যই 7ই নভেম্বরের গুরুত্ব, ভূমিকা আমাদের জাতীয় জীবনে দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম সর্বোচ্চ অবশ্যই বাংলাদেশের জাতীয় জীবনের স্বাধীনতা যুদ্ধ। এখানেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রায়োগিক জীবনের শুরু। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা নিয়ে একটু আগে রাখি বক্তৃতা দিলাম। সবার উদ্দেশ্যে বলছি, আজকে একটি ঐতিহাসিক সত্য ঘটনা আমি এখানে উন্মোচন করে যাব। সবাই তো খালি আমাকে নিয়ে বিভিন্ন রকম বিশ্লেষণ করে মন্তব্য করে, হয়তো আজকে আরেকটা সুযোগ পাবে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা যদি কেউ বিশ্বাস না করতে চায়, আওয়ামী বাকশালীরা এবং তাদের দোসররা, কয়েকটি বিশ্লেষণ বলবো। 1971 সালের 25শে মার্চের রাত 12টার পরে চট্টগ্রাম বন্দরের দিকে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে
তৎকালীন মেজর জিয়াকে যেতে বাধ্য করা হলো। তার কমান্ডিং অফিসার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জানজোয়া, এবং বাঙালি অফিসাররা 8th বেঙ্গল রেজিমেন্টের অফিসাররা বুঝতে পেরে বন্দরের একটি যাত্রা পথে যখন ব্যারিকেড দেওয়া হলো, সেখানে আরেকজন সামরিক বাহিনীর তৎকালীন মেজর জিয়ার সাবঅর্ডিনেট অফিসার এসে যখন ঘোষণা করলেন যে রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ হয়েছে, পাকিস্তানরা গণহত্যা চালাচ্ছে, সেই মুহূর্তে তিনি তার সাথে যে পাকিস্তানি অফিসার ছিল তাকে বন্দী করলেন এবং বললেন, উই রিভোল্ট, আই রিভোল্ট। তখন 26 তারিখের প্রথম প্রহর। তারপরে তিনি ফিরে গেলেন এবং কর্নেল জানজুয়াকে তিনি অ্যারেস্ট করলেন, তারপরে তাকে হত্যা করলেন। এর পরেও কর্নেল জানজুয়াকে হত্যা করার পরেও, অন্যান্য সামরিক বাহিনীর পাকিস্তানি অফিসারদেরকে বন্দী করে হত্যা করার পরেও আওয়ামী লীগের ভাইয়েরা বলে যে তারা নাকি স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, তাদের পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিল 26 তারিখে। মেজর জিয়াউর রহমান তার অধীনস্থ সামরিক বাহিনীর অফিসারদেরকে নিয়ে সেই সময় সেটা 16 শহরে একটি উদ্যান যেখানে প্রতিষ্ঠিত হয়েছে আমরা সবাই জানি, সেখানে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা করলেন, স্বাধীনতার ঘোষণা দিলেন। তারপরে 27 তারিখে দিয়েছেন, 28 তারিখে দিয়েছেন, সেটা পরে। কিন্তু ফার্স্ট as provisional head of the state of Bangladesh, independent Bangladesh, he declared the independence of Bangladesh, এবং উনি কোঅপারেশন চেয়েছেন সারা বিশ্বের, এবং তিনি বললেন as provisional head of the state and chief of army staff, commander in chief বলে তিনি সেই ঘোষণাটা দিলেন। তার প্রেক্ষিতে বাংলাদেশের স্বাধীনতা দিবস 26 তারিখ, 27 তারিখ নয়, 28 তারিখও নয়। যে কথাটা আজকে বলবো বলছিলাম সেটা এখন বলি। আমরা সবাই জানি বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের দলিল পত্র লিখিত হয়েছে, প্রণীত হয়েছে। প্রথম যেটা সম্পাদক ছিলেন কবি হাসান হাফিজুর রহমান। 1983 সালের দিকে তার সেই সংস্করণগুলো প্রিন্টেড হয়, সেগুলো আপনারা স্টাডি করে দেখবেন। সম্ভবত 3য় খণ্ড, 2য় খণ্ড এবং 15 খণ্ড, এগুলো ভেরি রিলেভেন্ট। সেখানে সবকিছু স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত দালিলিক প্রমাণ সবকিছু উদ্ধৃত আছে। যেই ভাষায় আছে সেই ভাষায় আপনাদেরকে পড়তে হবে। এখন বলি, স্বাধীনতার ঘোষণাপত্র প্রণীত হয় 10ই এপ্রিল 1972 সাল। আনুষ্ঠানিকভাবে সেটার মন্ত্রিপরিষদ গঠন এবং প্রয়োগ করা হয় 17ই এপ্রিল। সেটা মেহেরপুরের আম্রকাননে, তার নাম পরে মুজিবনগর দেয়া হয়। সেই স্বাধীনতার ঘোষণাপত্রে কি আছে? প্রথম পৃষ্ঠার শেষের প্যারাগ্রাফের আগের প্যারাগ্রাফে যেহেতু বলা আছে যে শেখ মুজিবুর রহমান যথাযথ প্রক্রিয়ায় ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এতদিন জাতীয় ঐক্যের স্বার্থে আমরা এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে কোনো প্রশ্ন তুলিনি। যথাযথ প্রক্রিয়া ইংরেজিতে লেখা হয়েছিল, সেটা ডিউলি ডিক্লেয়ার্ড দি ইন্ডিপেন্ডেন্স অফ ঢাকা, ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এর ঢাকা। এই ডিউলি শব্দটা বাংলা ভার্সনে যথাযথ প্রক্রিয়ায় বলা হয়েছে, সেটাই এখন স্বাধীনতার ঘোষণাপত্রের দলিল হিসেবে সংরক্ষিত আছে। যদি তাই হয়, তৎকালীন প্রধানমন্ত্রী, প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব সেটা বলেন নাই কেন? তাই যদি হয়, নেতা ও পিতা নামে যে পুস্তক লিখিত হয়েছে তাজউদ্দিন সাহেবের কন্যা লিখেছেন, সেখানে যেটা বলা হলো যে আব্বু একটি ক্যাসেট রেকর্ডার নিয়ে 25 তারিখের মধ্যরাতের আগে শেখ মুজিবুর রহমানের কাছে গেলেন এবং বললেন, পরিস্থিতি অনুযায়ী আমরা আপনার ঘোষণা
সেটা প্রকাশ করব, আপনি এখন রেকর্ড করেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। তিনি বললেন, আমি কোনো বিচ্ছিন্নতাবাদী সংগ্রামের নেতা হতে চাই না। তিনি কোনো রেকর্ড দিতে রাজি হলেন না। অথচ 10ই এপ্রিলের সেই স্বাধীনতা ঘোষণাপত্রে কিভাবে আসলো যে যথাযথ প্রক্রিয়া তিনি ঘোষণা দিলেন? আওয়ামী লীগের রাজনীতি সবসময় মিথ্যায় ভরপুর রাজনীতি। আমরা জাতীয় ঐক্যের স্বার্থে এই বিষয়ে কোনোদিন প্রশ্ন তুলিনি। আমরা বলবো যে মাসুদুল হক নামে একজন বিখ্যাত সাংবাদিক আছেন, তার একটি পুস্তক আছে, আমাদের সবাইকে পড়ার জন্য অনুরোধ করছি। স্বাধীনতার ঘোষণা, মিথ ও দলিল, এই নামে বইটা সবাই পড়বে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার উপরে এর চাইতে সমৃদ্ধ এবং গবেষণাধর্মী কোনো প্রকাশনা আমি আজ পর্যন্ত পাইনি। এটা 10-12 বছর আগের একটা প্রকাশিত পুস্তক, সবাই পড়বে এটা। সেখানে যেটা শেখ মুজিবুর রহমান বেতার বার্তা না কি যেন টেলিগ্রাম বার্তার মাধ্যমে যে স্বাধীনতার ঘোষণা দেয়া হয়েছে বলে যে দাবি করে আওয়ামী লীগ, সেটার বিশ্লেষণ করতে গিয়ে তখন চট্টগ্রামের তৎকালীন টেলিগ্রাম অফিস, ঢাকার অফিস এবং তৎকালীন যে পরিবেশ পরিস্থিতি, সকল কিছু যে শাটডাউন ছিল, বন্ধ ছিল, এই সমস্ত কিছু সাক্ষ্য সহ, প্রমাণ সহ, নেতৃবৃন্দের বক্তব্য সহ এখানে উল্লেখ আছে। সুতরাং মিথ্যার উপর দাঁড়িয়ে তো আর রাজনীতি করা যায় না। আমরা তো শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করি না তৎকালীন জাতীয় নেতৃত্ব হিসেবে। তখন বাংলাদেশের এই ভূখণ্ডে তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য যে আসন বরাদ্দ ছিল, LFOর মধ্যে পার হেড 1 ভোট 56% সিট, সেই হিসাবে 162টা আসে এবং রিজার্ভ সিটের মধ্যে 107টা আসে 169-এর মধ্যে। এই অংশে মানুষ বাংলাদেশের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে 160 এবং 167টা আসন দিয়েছিল। এই ইতিহাস তোমরা পড়বে। সুতরাং সেই দলের নেতা হিসেবে আমরা তৎকালীন জাতীয় নেতৃত্ব হিসেবে শেখ মুজিবুর রহমানের অবদানকে তো আমরা অস্বীকার করি না, কিন্তু ইতিহাসে তিনি যা যা করে গিয়েছেন গণতান্ত্রিক সংগ্রামের নেতা হিসেবে, এই গণতন্ত্রকে কবর দেওয়ার জন্য তিনি যা যা করে গিয়েছেন, সেই ইতিহাসও তো আমাদেরকে পড়তে হবে, সেই ইতিহাসও বিশ্লেষণ করতে হবে। বাংলাদেশের এই দেশের এই ভূখণ্ডের মানুষ তার মাধ্যমেই এই দেশের মুক্তি চেয়েছিল, অর্থনৈতিক মুক্তি, গণতান্ত্রিক মুক্তি, বাংলাদেশের অধিকার, মানুষের অধিকার অর্জন করতে চেয়েছিলেন। আর তিনি বাংলাদেশের মানুষের অধিকারকে কবর দিয়েছেন, গণতন্ত্রকে কবর দিয়েছেন, এদেশের অর্থনীতির 12টা বাজিয়েছেন। রক্ষী বাহিনী সৃষ্টির মধ্য দিয়ে 30,000 তৎকালীন মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছেন। এই ইতিহাস অবশ্যই আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। শেখ হাসিনার অন্তরে কখনোই বাকশালের বাইরে অন্য কোনো চেতনা ছিল না। শেখ মুজিব করেছিলেন সাহসিকতার সাথে বাকশাল প্রণয়নের মধ্য দিয়ে, সাংবিধানিকভাবে, উন্মুক্তভাবে। আর শেখ হাসিনা সেই বাকশাল এখানে বাস্তবায়ন করতে চেয়েছিলেন। এক দলীয় শাসন ব্যবস্থা এবং এক রাষ্ট্রীয় কি যেন এক দলীয় এবং শাসন ব্যবস্থা এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিলেন। প্র্যাকটিক্যালি কিসের মুখোশে? গণতন্ত্রের মুখোশে, ভোটের নামে প্রহসনের মুখোশে একই জিনিস বাস্তবায়ন করতে চেয়েছিলেন। যাই হোক, আমি 7ই নভেম্বরের উপরে অনেক কথা বললাম। আর যে সমস্ত পুস্তক পড়ার জন্য ছাত্র বন্ধুদের অনুরোধ করছি, দয়া করে এগুলো পড়বে। তোমরা জানা দরকার প্রকৃত ইতিহাস, বিশ্লেষণধর্মী ইতিহাস। পড়াশোনা করতে হবে, মেধাভিত্তিক রাজনীতি করতে হবে, জ্ঞান এবং প্রযুক্তি নির্ভর রাজনীতি করতে হবে। তাহলেই পরে তোমরা আগামী দিনে নেতৃত্ব বজায় রাখতে পারবা। তা না হলে আগামীর বাংলাদেশে শুধুমাত্র বয়ানবাজি করে কোনো রাজনীতি হবে না। যাই হোক, এখানে যেহেতু এসছি, সাংবাদিক বন্ধুরা বসে আছে যে ঐক্যমত্য কমিশন, জামাত ইসলাম, সরকার কি কি করছে এগুলো জানার জন্য, তাই না? জাতীয় ঐক্যমত্য কমিশন নামে একটা কমিশন গঠিত হয়েছিল, তাদের মেয়াদ শেষ হয়েছে। সবাই এখন আমেরিকা প্রত্যাবর্তন করেছে। না, তাদের জন্য আমি শুভকামনা করি।
অবশেষে তারা তাদের দায়িত্ব যেভাবেই হোক শেষ করে নিষ্কৃতি পেয়েছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি খোদ প্রফেসর ইউনূস সাহেব, অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, যে সুপারিশমালাগুলো ঐকমত্য কমিশন সরকারকে দিয়েছে, সেই সুপারিশে সরকার প্রধান নিজেই দস্তখত করেছেন সভাপতি হিসাবে। এখানে হচ্ছে ক্ল্যাশ অফ ইন্টারেস্ট, যে বাস্তবায়ন করবেন আপনি আর সুপারিশও করলেন আপনি সভাপতি হিসেবে। তারপরে যদি সেই সুপারিশটা আপনারা দিতেন, যেভাবে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনে অবশেষে 8-9 মাস আলোচনার পরে সেইটাই যদি আপনারা রিকমেন্ড করতেন, তাহলে এই ক্ল্যাশ অফ ইন্টারেস্টের প্রশ্ন আমরা তুলতাম না। কিন্তু আপনাদের মনে যা ছিল তা আপনারা সুপারিশের মধ্যে প্রকাশ করে দিয়েছেন, সেই জন্য ধন্যবাদ। তারা সুপারিশ প্রণয়ন করলেন, তাদের যা যা প্রস্তাব আছে 48টা দফা সংবিধান সংশোধনী সংক্রান্ত, এগুলো সকলগুলো প্রস্তাব গণভোটে দেয়া হবে, আদেশ জারি করা হবে এবং সেই আদেশের বাস্তবায়নের জন্য গণভোট আইন করা হবে ইত্যাদি। আমরা জাতীয় ঐকমত্যের স্বার্থে জাতীয় ঐকমত্য কমিশনে সকল দলকে এবং মানুষকে অনবোর্ড করার জন্য জাতীয় ঐকমত্যের স্বার্থে আমি দলের পক্ষ থেকে জনগণের সম্মতি নেওয়ার জন্য এই সনদের উপরে গণভোটের প্রস্তাব করেছিলাম একই দিনে, জাতীয় নির্বাচনের দিনে। কিন্তু এই গণভোটের কি আসলেই কোনো প্রয়োজন ছিল? এই গণভোটের মধ্য দিয়ে কি আইন প্রণীত হয়ে যাবে? এই গণভোটের মধ্য দিয়ে কি সংবিধান পরিবর্তিত হয়ে যাবে? কিন্তু একটা নৈতিক বাধ্যবাধকতা সংসদ সদস্যদের উপরে এবং আগামী সংসদের উপরে আরোপিত হবে যে জনগণ চায় এই সংস্কার বাস্তবায়ন হোক অথবা চায় না। কিন্তু এখন ঐকমত্য কমিশনের সবাই সেটা রাজি হলো যে জুলাই জাতীয় সংসদ যেভাবে রচিত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, নোট অফ ডিসেন্ট সহ সবাই রাজি হলো এবং গণভোটের এই প্রস্তাবের সাথে সবাই রাজি হলো। কিন্তু সকালবেলা ভোরে উঠে একটি দল বলল যে এটা আগে হতে হবে গণভোট। কেন? রাজনীতিতে আমি লাল জামা পরবো কালো জামা পরবো না এরকম মনে মনে সুখ পাওয়ার তো কোনো বিষয় নাই। এটা জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। জন্য গণতান্ত্রিক উত্তরণের জন্য যে দীর্ঘ সংগ্রাম লড়াই করেছি তার পরিণতি সফল পরিণতির বিষয়। এটাকে বাধাগ্রস্ত করে, প্রশ্নবিদ্ধ করে, নিত্য নতুন বিভিন্ন রকমের ইস্যু সৃষ্টি করে, কোন সময় ঘি দিয়ে তৈলাক্ত করার যে বয়ান দিচ্ছেন, এগুলো শোভনীয় নয়। যাই হোক, এখন যাদের গণতান্ত্রিক অধিকার রাস্তার মধ্যে বয়ান করতে চান, স্বাগতম জানাই। কিন্তু ভোটের মাঠে এখন যেভাবে আমাদের প্রার্থীরা গণসংযোগে নেমে গিয়েছে, বিভিন্ন দলের প্রার্থীরা, এখানে কেউ জিজ্ঞেস করছে না ভাই সাহেব গণভোট কি, তারা জিজ্ঞেস করছে প্রার্থী কে, বিএনপির মার্কা কে পেয়েছে সেটা জিজ্ঞেস করছে। কারণ মানুষ জানে এই দেশের গণতন্ত্রের বিকল্প নাম হচ্ছে বিএনপি। এদেশের গণমানুষ জানে যে সংস্কারের মধ্য দিয়ে অগ্রগতি প্রগতি নিশ্চিত করার যে দল, সেই দলের নাম বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যে দল, সেই দল অবিরাম সংস্কারের মধ্য দিয়ে এই জাতির অগ্রগতি সমৃদ্ধি নিশ্চিত করেছে। 1971 সালে যার কণ্ঠ দিয়ে স্বাধীনতার ঘোষণা হয়েছে, 1975 সালে যার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র রক্ষিত হয়েছে, পুনরুদ্ধার হয়েছে, 1979 সালে যার নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়েছে, এই দেশের সার্বিক উন্নয়ন অগ্রগতির জন্য সকল পদক্ষেপ যে 1979 সালে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই দল এবং সেই দলের নাম হচ্ছে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি। মানুষ জানে এই দেশে
ফেসিবাদী ফ্যাসিস্ট আওয়ামী বাকশালী শক্তিকে রুখতে গেলে, বিলুপ্ত করতে গেলে একমাত্র গণতান্ত্রিক শক্তি হিসেবে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে। সুতরাং ভাই সব, আপনারা যারা 1971 সালে উল্টা দিকে যাত্রা করেছিলেন, 1947 সালে বিপরীত দিকে যাত্রা শুরু করেছিলেন, জাতীয় পার্টির হাত ধরে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সহচর হয়েছিলেন, আপনারা আবার যদি আওয়ামী লীগের হাত ধরে পুনরুত্থান চান, কি পরিণত হবে আল্লাহ মালুম। আপনারা যা শুরু করেছেন তাতে করে উৎসাহিত হবে পতিত ফ্যাসিস্ট, তাতে করে উৎসাহিত হবে বাংলাদেশে অন্য যে কোনো রকমের অগণতান্ত্রিক শক্তি। কিন্তু সেই যদি আপনারা বলতে চান যে আপনারা খেতে পারবেন না, সেই জন্য বাড়াবাদে ছাই ছিটিয়ে দিবেন, সেটা বাংলাদেশের মানুষ আর কখনো গ্রহণ করবে না, সেই সুযোগ দিবে না। সুতরাং আপনারা ঋণ করে ঘি খেতে চান, খান, কিন্তু আমরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথের এই ময়দানকে অগণতান্ত্রিক পদ্ধতিতে আর উত্তপ্ত হতে দেব না। আপনারা বলেছেন 11 তারিখ পর্যন্ত আলটিমেটাম। আলটিমেটাম কারা দিচ্ছেন? সরকারকে। তো সরকার তো আপনাদের পক্ষেই সুপারিশ দিয়েছে, জাতীয় ঐক্যমত্য কমিশন তো আপনারা যা চান তাই দিয়েছে, সেজন্য আপনারা তার সাথে সুর মিলিয়ে তাই কথা বলছেন। সুতরাং সংগ্রামটা, আলটিমেটামটা কাকে দিচ্ছেন? আর সরকারের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমরা মনে করেছিলাম জাতীয় ঐক্যমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করবে। আমরা মনে করেছিলাম এটা অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবে। তত্ত্বাবধায়ক সরকার যে জন্য প্রতিষ্ঠিত হয়, একটি নিরপেক্ষ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য, সেই দায়িত্ব আপনারা পালন করবেন। অথচ এখন আপনারা রেফারি হয়ে হাত দিয়ে একটা গুল দিয়ে দিয়েছেন। এখন বলছে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে 7 দিনের মধ্যে, নাইলে আমরা সিদ্ধান্ত নেব। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কোনো নির্বাচিত সরকার নয়, এটা আপনারা যেন সবসময় ইয়াদ রাখেন। আপনাদের এইরকম কোন এখতিয়ার নাই আমাদেরকে ডিকটেট করার যে 7 দিনের ভিতরে আপনারা সিদ্ধান্ত নেন, না হলে আমরা সিদ্ধান্ত নেব। এত শক্তি প্রদর্শন আপনাদের বোধহয় মানায় না। গণতান্ত্রিক ভাবে আপনারা নিরপেক্ষতার সাথে আগামী দিনের একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল যাবতীয় কর্মকাণ্ড করেন। আমরা আপনাদেরকে সমর্থন করেছি, করব, ওই সীমারেখার মধ্যে। আপনাদের সীমারেখা হচ্ছে যে আপনারা একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠান করবেন, সেটা। আর যদি মনে করেন যে আরেকটি রাজনৈতিক দল দিয়ে আমাদেরকে আহ্বান জানাবেন আলোচনার জন্য, তারা কারা? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যদি আমাদেরকে আহ্বান জানায় কোনো বিষয়ে আলোচনা করার জন্য, যে কোনো ইস্যুতে, আমরা সবসময় আলোচনায় আগ্রহী যাব। কিন্তু অন্য কোনো একটি রাজনৈতিক দল দিয়ে আমাদেরকে আহ্বান জানানো হচ্ছে কেন? আমরা রাজনৈতিক যোগাযোগ সকল রাজনৈতিক দলের সাথে রাখি, সেটা এনসিপি হোক, জামাত ইসলাম হোক, অন্যান্য পার্টি হোক, সবার সাথে আমরা গণতান্ত্রিক কালচার হিসেবে রাজনৈতিক যোগাযোগ এবং আলাপ আলোচনা সম্পর্ক রাখবো। কিন্তু কোনো বিষয়ে আলোচনা করার জন্য কোনো রেফারির ভূমিকায় কোনো দলকে আপনারা আহ্বান জানাবেন ইনডাইরেক্টলি, সেটা বোধহয় সঠিক হচ্ছে না। যাই হোক, এখন আমরা আরেকটি বিষয়ে কথা বলি। শুনলাম এইখানে বসে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের একটা সহযোগী, নাম নেওয়া তো ঠিক হবে না, তারা ঘোষণা করছে আগামী 13ই নভেম্বর বাংলাদেশে নাকি লকডাউন হবে। তো কেন? বলছে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় ঘোষণা হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা মামলায়। তারা ধরে নিয়েছে তাদের নেত্রীর কি হবে তারা জানে, আমরা জানি না, কারণ আমরা বিচার ব্যবস্থায় বিশ্বাস করি। আদালত কি ঘোষণা করবেন, কি রায় দিবেন, আমরা তো জানি না। আমরা চাই সবাই সুবিচার পাক। সেদিন নাকি লকডাউন হবে সারা বাংলাদেশে। আমি আসলে বেশি বিশ্রী কথা বলতেও চাই না। এখন
বাংলাদেশের যারা রাজনীতিতে বিশ্বাস করে নাই কোনোদিন, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় যারা বিশ্বাস করে নাই কোনোদিন, ফেসিবাদী স্বৈরাচারী কায়দায় এই দেশে দীর্ঘ অপশাসন চালিয়েছে, তারা যাদের মাধ্যমে এই দেশকে করদ রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই দেশে আশ্রয় দিয়েছে। অর্থাৎ দিল্লিতে তারা আশ্রয় লাভ করেছে। এখন ওখান থেকে বসে যদি মানুষ বলে না যে পাগলের সুখ মনে মনে, আওয়ামী লীগ যদি মনে করে যে 13ই নভেম্বর বাংলাদেশের মানুষ তাদের আহ্বানে সাড়া দিয়ে লকডাউন করবে, তাহলে আপনাদেরকে 5ই আগস্ট বিদায় করে দিল কেন? এই এক বছরের ভিতরে কিভাবে আপনাদের মনে হলো যে ফ্যাসিস্ট পতিত শেখ হাসিনা এবং আওয়ামী ফ্যাসিবাদী শক্তির পক্ষে বাংলাদেশে লকডাউন আপনারা আহ্বান করবেন আর জনগণ সাড়া দিবে? আপনারা যদি দুঃসাহস থাকে আসেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে কিভাবে আপ্যায়ন করে দেখুন। আমরা তো চাই আপনারা এসে বিচারের মুখোমুখি হন, আসামির কাঠগড়ায় দাঁড়ান। আপনাদের সুবিচার নিশ্চিত করার দায়িত্ব এই দেশের মানুষের। সেটা না করে মনে মনে সুখ পাওয়ার জন্য, পাগলের কি সুখ মনে মনে পাওয়ার জন্য যদি বাংলাদেশের মানুষকে আহ্বান করেন যে এখানে লকডাউন হবে, তাহলে আমি মনে করি তারা শুধু পতিত ফ্যাসিস্ট নয়, তারা বোধহয় মন মস্তিষ্কে এখন রীতিমতো অসুস্থ। ধন্যবাদ আপনাদের সবাইকে। শেষবারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান থাকবে, নির্বাচন কমিশনকে যেভাবে অনুরোধ করেছেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সেটা বাস্তবায়নের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধেই আশা করি আপনারা তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাবেন। অবশ্য আপনাদের সরকারের আহ্বানের আর কোনো প্রয়োজনও নাই, কারণ নির্বাচন কমিশনকে যে ইনস্ট্রাকশন আপনারা দিয়েছেন সেই হিসাবে নির্বাচন কমিশন বলেছে ডিসেম্বরের প্রথমার্ধে তারা আনুমানিক 2 মাস সময় হাতে রেখে তফসিল ঘোষণা করবেন। সেই তফসিল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের সাথে যারা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় সংগ্রামে গণতান্ত্রিক সংগ্রামে লিপ্ত ছিল সকল গণতান্ত্রিক দল সেই নির্বাচনে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবে। বাকি রইল গণভোট। গণভোট একই দিনে হতে হবে, এর কোনো বিকল্প নাই। কারণ একটা গণভোট আয়োজন করা এর আগে একই ইস্যুতে যেখানে ফলাফল একই হবে, সেই জন্য ব্যয়বহুল শুধু নয়, একটা বিশাল আয়োজন আর একটা অনুষ্ঠানের জন্য করা এটা অগ্রহণযোগ্য, অযৌক্তিক। শুধুমাত্র আমরা জাতীয় ঐক্যের স্বার্থে একটি জনসম্মতি নেওয়ার জন্য এই গণভোটের প্রস্তাব করেছিলাম এবং সেই গণভোটটা জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা সবাই এখন এই আজকের কত তারিখ? 7 তারিখ, 8 তারিখ ডিসেম্বরের প্রথমার্ধ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে কতদিন থাকে বাকি? 1 মাস 1 সপ্তাহ। এর মধ্যে আমরা সবাই নির্বাচনী মাঠে যার যার নির্বাচনী এলাকায় আমাদের ধানের শীষের প্রার্থীর পক্ষে সবাই আমরা প্রচারণা নেমে যাব। এই প্রচারণার তোড়ে যারা ঋণ করে ঘি খেতে চাচ্ছে তাদের সমস্ত অপপ্রচার বন্ধ হয়ে যাবে।